সঠিকভাবে সেন্টেন্সে প্রিপোজিশনস ইউজ করে আমরা কিভাবে আমাদের স্পিকিং পাওয়ারটাকে বাড়াতে পারি, তো আজকে তার উপরই ক্লাস হবে। তো আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ এবং ম্যাথ ক্লাসগুলো করানো হয়, সঙ্গে স্পোকেনের ক্লাসও করানো হয়। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করছি। দেখো প্রথমে আছে কি বিসাইড, আর হচ্ছে বিসাইডস। বিসাইড মানে হচ্ছে পাশে বা নিয়ার বা কাছাকাছি, সেটা হচ্ছে বিসাইড। আর এই বিসাইডস মানে হচ্ছে ব্যবহৃত হবে ছাড়া বা ব্যতীত, বা ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু মানে অতিরিক্ত। আমি সেন্টেন্সে যখন বুঝিয়ে দেবো তাহলে দেখবে তোমাদের বুঝতে আরও অনেক সুবিধা হচ্ছে। তো দেখো, আমাদের বাড়ির পাশে একটি পুকুর আছে, তাহলে এখানে কি হবে? দেয়ার ইজ আ পন্ড। তাহলে আমাদের বাড়ির পাশে, তাহলে কাছাকাছি অর্থে আমি কি বললাম? বিসাইড হবে। তাহলে দেয়ার ইজ আ পন্ড বিসাইড আওয়ার হাউস। তাহলে দেয়ার ইজ আ পন্ড বিসাইড আওয়ার হাউস। তাহলে এই বিসাইডটা আমরা ইউজ করলাম কিসে? কাছাকাছি বা পাশে ব্যবহার, কথাটা অর্থ বোঝানোর জন্য। নেক্সট আছে দেখো, অঙ্ক ছাড়াও এখন তোমাকে ইতিহাস পড়তে হবে। তাহলে অঙ্কটা ছাড়াও ইতিহাস পড়তে হবে, তার মানে কি? অঙ্কটাকে বাদ দিয়েও ইতিহাস তোমাকে পড়তে হবে, তার মানে অঙ্কটা কি এক্সট্রা। তার মানে এখানে দেখো বলেছে ইন অ্যাডিশন টু, মানে ব্যতি রেখে বা ছাড়াও। তাহলে ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু স্টাডি কি পড়তে হবে? হিস্ট্রি। ইউ হ্যাভ টু স্টাডি হিস্ট্রি বিসাইডস। এক্ষেত্রে দেখো ইন অ্যাডিশন টু, তার মানে অতিরিক্ত বা ছাড়াও অর্থে বিসাইডস ইউজ হবে। বিসাইডস ডুইং সামস। তাহলে ইউ হ্যাভ টু স্টাডি হিস্ট্রি বিসাইডস ডুইং সামস। তাহলে বিসাইডসটা এখানে আমরা ছাড়াও, মানে অঙ্ক করা ছাড়াও অর্থে আর কি ব্যবহার করলাম। এখানে ছাড়াও অর্থে বিসাইডস কথাটা ব্যবহার হয়েছে। তাহলে বিসাইড আর বিসাইডস আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব আশা করি ক্লিয়ার হয়েছে। আমি আরও দুটো সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, সুভাষচন্দ্রের পাশে অন্য কোনো নেতা ছিলেন না। তাহলে এখানে আছে পাশে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? পাশে বা কাছে, এখানে হচ্ছে বিসাইড। তাহলে দেয়ার ওয়াজ নো আদার লিডার। তাহলে দেয়ার ওয়াজ নো আদার লিডার, সেখানে অন্য কোনো নেতা ছিলেন না বিসাইড সুভাষচন্দ্র। তাহলে দেয়ার ওয়াজ নো আদার লিডার বিসাইড সুভাষচন্দ্র। তাহলে এখানে আমরা বিসাইড ব্যবহার করেছি কাছে অর্থে। এবার নেক্সট সেন্টেন্সে দেখো, রতন ছাড়াও আরও অনেক বালক উপস্থিত ছিল। তাহলে অনেক বালক উপস্থিত ছিল রতনকে ছাড়াও, তাহলে রতন হচ্ছে বাড়তি অর্থাৎ অ্যাডিশন। তার মানে কি হবে? রতন ছাড়াও আরও অনেক বালক উপস্থিত ছিল। তাহলে দেয়ার ওয়্যার মেনি আদার বয়েজ প্রেজেন্ট বিসাইডস রতন। তাহলে দেয়ার ওয়্যার মেনি আদার বয়েজ, সেখানে আরও অনেক বালক প্রেজেন্ট মানে উপস্থিত ছিল বিসাইডস রতন। তাহলে এখানে বিসাইডস হয়েছে, তাহলে রতন ছাড়াও সেখানে অনেক বালক উপস্থিত ছিল। তাহলে বিসাইড এবং বিসাইডস এই দুটো প্রিপোজিশনের ব্যবহারটা ক্লিয়ার হলো। নেক্সট দেখো, অন ওভার অ্যাবাভ সবগুলোর মানেই কিন্তু উপরে। অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবাভ মানে উপরে। তা কোন প্রিপোজিশনটা বা কোন ক্ষেত্রে আমরা ইউজ করব? দেখো এখানে রয়েছে উপর বা ওপর, এখানে ওপর, এখানে ওপর। তাহলে তাকের উপর বইগুলি সাজিয়ে রাখো। তাহলে তাকের উপর মানে কি? মানে বইগুলো রাখতে হবে ওই যে তাকের উপরে, সেখানে অ্যাটাচ করেই রাখতে হবে, বা টেবিলের উপর বইগুলো রাখো। তাহলে কোনো কিছুর উপরে যখন তাকে অ্যাটাচ করছে বা কোনো কিছুর উপরে আমরা রাখা হচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার হবে অন। তাহলে এখানে কি হবে? তাকের উপর বইগুলি সাজিয়ে রাখো। তাহলে অ্যারেঞ্জ the books on the
শেলফ। তাহলে অ্যারেঞ্জ দ্য বুকস অন দ্য শেলফ, তাহলে এটা একদম উপরে টাচ করে রাখছে। নেক্সট কি আছে দেখো, আমাদের মাথার উপর আকাশ নীল। আকাশ তো অনেক উঁচুতেই থাকে, তাহলে আমরা আকাশকে টাচ করতে পারি না, আমাদের অনেক উপরে আকাশ থাকে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে অ্যাবাভ। দেখো আমাদের মাথার উপরে আকাশ নীল, দ্য স্কাই অ্যাবাভ আওয়ার হেড ইজ ব্লু। তাহলে অ্যাবাভ আওয়ার হেড, তাহলে এখানে অ্যাবাভ হচ্ছে অনেক উঁচুতে, অর্থাৎ যা স্পর্শ করা যায় না তত দূরে বোঝাতেই অ্যাবাভ ইউজ হয়েছে। নেক্সট কি আছে, আমাদের মাথার ওপর গাছের শাখা প্রসারিত, অর্থাৎ মাথার ওপর, না মাথা থেকে অনেক উঁচুতে যে ছুঁতে পারবো না, না মাথাকে টাচ করে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে ব্যবহার হবে ওভার। তাহলে কি হবে, আমাদের মাথার ওপর গাছের শাখা প্রশাখা প্রসারিত, দ্য ব্রাঞ্চেস of the tree are spread over our head। তাহলে এখানে হয়েছে কি ওভার মানে যে আমাদের মাথা থেকে অনেক উঁচুতেও নয়, আবার মাথার উপরেও নয়, তাহলে এই ক্ষেত্রে ব্যবহার হবে ওভার। তাহলে অন, ওভার, অ্যাবাভ, ক্লিয়ার। অন হচ্ছে যখন কোনো কিছুকে স্পর্শ করে কোনো কিছুর ওপরে রাখা হয় তখন তাকে সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। আর যখন অনেক উঁচুতে, যেটা আমাদের ধরাছোঁয়ার মধ্যে থাকে না, যেমন আকাশে পাখি উড়ে যাচ্ছে তো অনেক উঁচুতে হয়ে যায়, তো সেক্ষেত্রে হবে অ্যাবাভ। এবং যখন আমাদের মানে অল্প উপরে তখন সেক্ষেত্রে হবে ওভার, মানে উপর দিয়ে প্রসারিত যদি বোঝানো হয় তাহলে কি সেটা আমাদের ধরাছোঁয়ার মধ্যে কিন্তু আমাদের টাচ করাও নেই, তো সেই ক্ষেত্রে ব্যবহার হবে ওভার। দেখো এবার হচ্ছে সিন্স, ফর আর ফ্রম। সিন্স কোথায় ব্যবহার করব, ফর কোন ক্ষেত্রে ব্যবহার করব, ফ্রম কোন ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে দেখো কোনো এক মানে বিশেষ সময় থেকে কোনো ঘটনা চলছে, কোনো একটা বিশেষ সময় থেকে চলছে এইরকম বোঝাতে সিন্স বা ফ্রম ব্যবহার করা হয়, কোনো একটা বিশেষ সময় থেকে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আর ফর ব্যবহার করা হয় যে একটা মানে পিরিয়ড অফ টাইম, মানে একটা সময়সীমা, তার মানে কত দিন বা কতক্ষণ এইরকম যদি বোঝায় তাহলে হবে হচ্ছে ফর। তাহলে আমরা সেন্টেন্সে ব্যবহারগুলো একটু শিখে নিই। দেখো গত শুক্রবার থেকে তিনি জ্বরে ভুগছেন, তাহলে দেখো গত শুক্রবার থেকে একটা কোনো বিশেষ সময় থেকে, তাহলে এখানে আমরা কি ইউজ করব, এখানে সিন্স ইউজ করব। দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স, কবে থেকে, সিন্স ফ্রাইডে লাস্ট, মানে গত শুক্রবার থেকে। তাহলে একটা বিশেষ সময় থেকে চলছে সেটা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করেছি সিন্স। নেক্সট দেখো 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, দেখো 3 দিন ধরে মানে কতক্ষণ বা কত দিন বোঝাচ্ছে, তাহলে 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, এখানে হবে ফর 3 days। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, তাহলে এখানে একটা সময়সীমা অর্থাৎ পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ফর ব্যবহার করা হবে। নেক্সট দেখো আগামীকাল থেকে আমাদের পরীক্ষা শুরু হবে, আগামীকাল থেকে, এটাও একটা কোনো একটা বিশেষ সময় থেকে, তাহলে এখানেও আমরা কি ব্যবহার করব, এখানে সিন্স বা ফ্রম ব্যবহার করব। দেখো আওয়ার এক্সামিনেশন will start from tomorrow। তাহলে এখানে ফ্রম টুমরো মানে হচ্ছে আগামীকাল একটা বিশেষ সময়ে শুরু হবে, তাহলে কোনো বিশেষ সময় বোঝাতে, তাহলে এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। আর হচ্ছে ফরটা ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, পিরিয়ড অফ টাইম, মানে কতক্ষণ বা কত দিন, সেই ক্ষেত্রে ফর ইউজ করা হয়। দেখো নেক্সট দেখবো কি বিটুইন আর অ্যামং। বিটুইন আর অ্যামং আমরা কখন ব্যবহার করব। দেখো বিটুইন জেনারেলি কোথায় ইউজ করা হয়, দুটো জিনিসের ক্ষেত্রে যখন আমরা কোনো কম্প্যারিজন করি তখন বিটুইনটা ইউজ করা হয়। যেমন কি দেখো দেয়ার ইজ আ রিভার বিটুইন
between the opposing armies, মানে বিরোধী সৈন্যদলের মাঝখানে একটা রিভার আছে, তাহলে নদী আছে, তাহলে বিটুইন বলছে দুটো অপোজিং আর্মি, মানে বিরোধী পক্ষ মানে হয়তো দুটো দল, সেই ক্ষেত্রে আমরা বিটুইন ইউজ করেছি। আবার কিছু কিছু ক্ষেত্রে যে ক্ষেত্রে কি থাকে একটা মানে মিউচুয়াল একটা ডিফারেন্স থাকে, মানে পারস্পরিক একটা যে বৈশিষ্ট্য বোঝায়, সেই সব ক্ষেত্রেও কিন্তু বিটুইনটা ইউজ করা হয়, সেক্ষেত্রে দুইয়ের বেশি। অর্থাৎ এখানে আমি দুটো দিয়ে দেখালাম যে দুটো যখন জিনিসের মধ্যে বা দুটো বস্তুর মধ্যে যখন আমরা আলোচনা করব তখন বিটুইন কথাটা ইউজ হয়, কিন্তু কখনো কখনো দুটোর বেশির ক্ষেত্রেও কিন্তু বিটুইন ইউজ করা হয়। সেই সব ক্ষেত্রে কি একটা মিউচুয়াল, অর্থাৎ মিউচুয়াল একটা ডিফারেন্স থাকে। তাহলে মিউচুয়াল রিলেশন বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিটুইনটা ইউজ করা হয় দুই বা তার বেশির মধ্যে। দেখো যেমন দেখো একটা এক্সাম্পল, দেয়ার ইজ আ great difference between New York, London and Paris। বলছে দেয়ার ইজ এ গ্রেট ডিফারেন্স, সেখানে একটা বিশাল পার্থক্য আছে বিটুইন নিউ ইয়র্ক, লন্ডন অ্যান্ড প্যারিস। নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, এখানে কিন্তু তিনটে মানে যে কান্ট্রির নাম রয়েছে, কিন্তু কি বলা হচ্ছে নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিসের কি পার্থক্য, অর্থাৎ যে কোনো একটা অর্থাৎ মিউচুয়াল যে রিলেশন পারস্পরিক সম্পর্ক, মানে সেই সম্পর্কের মধ্যে তুলনা করা হচ্ছে। এখানে কিন্তু কান্ট্রিগুলোর যে কোনো বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে যে এদের মধ্যে কিন্তু বিশাল ডিফারেন্স রয়েছে। তাহলে কোনো একটা বিষয়ে ডিফারেন্স রয়েছে, সেটা এখানে বিটুইনটা ইউজ হয়েছে কি যে তাদের যে পারস্পরিক যে সম্পর্ক সেই বোঝানোর ক্ষেত্রে এখানে তিনটে কান্ট্রির নাম হলেও, তিনটে দেশের নাম হলেও এখানে কিন্তু বিটুইন কথাটা ইউজ করা যাবে। এবার আমরা অ্যামং কোন কোন ক্ষেত্রে ইউজ করব দেখে নিই। দেখো অ্যামং সাধারণত ইউজ হয় কি প্লুরাল অর্থাৎ বহু বচনের ক্ষেত্রে ইউজ হয়, আর হচ্ছে কালেকটিভ নাউনের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে আমরা বহু বচনের ক্ষেত্রে কিভাবে ইউজ করব দেখো একটা সেন্টেন্সে বলে দিচ্ছি। দেখো অ্যামং his books are many late editions। দেখো অ্যামং হিজ বুকস, তার বইগুলোর মধ্যে, তাহলে অনেকগুলো বই তার মধ্যে, তাহলে সেক্ষেত্রে অ্যামং ব্যবহার করা হয়েছে। তাহলে অ্যামং হিজ বুকস মানে তার বইগুলোর মধ্যে আর মেনি লেট এডিশনস, অনেক পরবর্তী সংস্করণ রয়েছে। তাহলে অ্যামং হিজ বুকস এখানে প্লুরাল যেহেতু বই, তো প্লুরালের ক্ষেত্রে বোঝানোর জন্য অ্যামং ইউজ করা হয়েছে। এরপরে দেখো ফ্রম আর অফ আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। আমি এখানে দুটো সেন্টেন্স লিখে দিয়েছি, সেন্টেন্সের মধ্যে তোমরা দেখো কিছু বুঝতে পারো কি না। দেখো ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস, ওয়াইন মানে হচ্ছে মদ, ওয়াইন হচ্ছে ইজ মেড ফ্রম, এটা তৈরি হয় কিসে থেকে, গ্রেপস থেকে, আঙুর ফল থেকে মদ তৈরি হয়। তাহলে ওয়াইন তৈরি হচ্ছে গ্রেপস থেকে। এখানে দেখো টেবল ইজ মেড অফ উড, টেবল তৈরি হয় কি থেকে, কাঠের থেকে। তাহলে এখানে অফ ইউজ করেছি আর এখানে ফ্রম ইউজ করেছি, তার কি কারণ। এখানে দেখো ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস মানে আঙুর ফল, তাহলে আঙুর ফল থেকে যখন ওয়াইনটা তৈরি হচ্ছে তখন আঙুর ফলের বৈশিষ্ট্যটা পুরো চলে যাচ্ছে, অর্থাৎ মেটেরিয়ালটা কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে। মানে আঙুর ফল একটা মেটেরিয়াল, সেখান থেকে গিয়ে ওয়াইন তৈরি হয়ে যাচ্ছে, মানে গ্রেপসের কোনো বৈশিষ্ট্যই কিন্তু ওয়াইনের মধ্যে থাকছে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ফ্রম ব্যবহার করব। নেক্সট দেখো টেবল ইজ মেড অফ উড, টেবল তৈরি হয় কাঠের থেকে। তাহলে টেবলটা কিন্তু তার যে বৈশিষ্ট্য অর্থাৎ তার যে ম্যানুফ্যাকচার করার ফলে যে তার বৈশিষ্ট্য কিন্তু বজায় রয়েছে, কারণ কাঠের থেকে টেবিলটা তৈরি হয়েছে, তার টেবিলটা তো কাঠই, তা টেবিলের কি তার জন্য কোনো বৈশিষ্ট্য চেঞ্জ হয়েছে, হয়নি। তাহলে টেবিলটা হচ্ছে এখানে টেবিল যে তৈরি হচ্ছে ইজ মেড অফ উড, তাহলে এখানে এক্ষেত্রে হবে অফ। আরও দুটো সেন্টেন্স আমি বলে দিচ্ছি। দেখো থ্রেডস are made ড্যাশ কটন। তাহলে এখানে দেখো থ্রেডস মানে সুতো, থ্রেড মানে হচ্ছে সুতো, আর মেড মানে তৈরি হয় কটন থেকে, তুলো থেকে। তাহলে সুতো যখন হয়ে যাচ্ছে তৈরি তখন কি তুলোটা কি থাকছে,
তুলোটা থাকছে না, কারণ ম্যানুফ্যাকচারের পরে পুরোপুরি তার ম্যাটেরিয়ালটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ সুতো আর তুলো কিন্তু পুরো আলাদা। তাহলে কি হচ্ছে, সুতোটা তৈরি হচ্ছে কটন থেকে, তাহলে এক্ষেত্রে হবে ফ্রম, এক্ষেত্রে হবে ফ্রম। আরেকটা দেখো, দ্য ব্রিজ ইজ মেড অফ স্টিল। এখানে দেখো ব্রিজ তৈরি হয়েছে কি দিয়ে, স্টিল দিয়ে, তাহলে ব্রিজটা তো স্টিলই তো রয়েছে, তাহলে এটা তৈরি হয়েছে স্টিল দিয়ে, তাহলে তার মানে যে ম্যানুফ্যাকচারের পরে তার ম্যাটেরিয়ালটা কোনো চেঞ্জ হয়ে যায়নি, একই ম্যাটেরিয়াল অর্থাৎ একই বস্তু রয়েছে, তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে অফ। তাহলে বোঝা গেল যে ফ্রম আর অফ আমরা কোথায় ব্যবহার করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, আর নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।